Bismillahir Rahmanir Rahim. Today is the second week and my second class will be held, organized by MZ Foundation. This is Mohammad Belal Hussain, Assistant Teacher, Ideal Residential Model School, Chiriribondor, Dinajpur. At previous day, I had discussed about letter, alphabet, vowel consonant word, and the finishing line was syllable. But I have passed these topics. What is this? What is this? GRAMMAR. 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 Grammar means ব্যাকরণ। কি বলবো? ব্যাকরণ। What is the definition of grammar? What is the definition of grammar? Look at the whiteboard. Dear students, please open your khatas, take a pen, then jot down in your notebook. Please look at the whiteboard. যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায়। যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে গ্রামার বলে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো শুধুই গ্রামার, ইংলিশ গ্রামার, ফার্সি গ্রামার, আরবিক গ্রামার, বেঙ্গলি গ্রামার কাকে বলে? যদি প্রশ্ন তোমাদের মধ্যে থেকে থাকে তখন কি হবে? তখন আমরা লক্ষ্য করব এই ভাষার জায়গায় শুধু ইংরেজি ভাষা। কি ভাষা বললাম? কি ভাষা? ইংরেজি ভাষা। এখন আমরা বুঝতেছি কি ইংলিশ গ্রামার। কি গ্রামার? ইংলিশ গ্রামার। তাহলে আমাদের কি লিখতে হবে? যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা, ভাষার জায়গায় কি বলবো? ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে। তাকে ইংলিশ গ্রামার বলে। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে শুধুই এড করতে হবে। বাংলা হলে কি লিখতে হবে? বাংলা ভাষা। আরবি হলে লিখতে হবে আরবি ভাষা। ফার্সি হলে লিখতে হবে ফার্সি ভাষা। তাহলে আমরা এক কথায় শিখে গেলাম। প্রথমত আমরা শিখলাম গ্রামার কাকে বলে, তারপর শিখলাম ইংরেজি গ্রামার কাকে বলে, তারপরে বেঙ্গলি, দেন অ্যারাবিক, আফটার দ্যাট ফার্সি। আমার মনে হয় আর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা কি বললাম? সংজ্ঞাটি কি বলেছি? যে পুস্তক পাঠ করিলে মিন্স পড়িলে শুদ্ধ রূপে, কেমন রূপে বলা হয়েছে? শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাকে বলা হবে কি? তাকে কি বলা হবে? গ্রামার। এখন তোমরা হয়তো বোর্ডে লক্ষ্য করেছো আমি ব্যাকরণের পাশে 5 লিখছি না? অবশ্যই লিখছি। তাহলে দেখা যাচ্ছে দেয়ার আর 5 টাইপস অফ গ্রামার। কত? 5 ধরনের। এই 5 ধরন, এই ধরনগুলো ইনক্লুড রয়েছে পুরো গ্রামার জুড়ে। তোমরা হয়তো এর আগে নাম শুনেছ। কি? প্রথমটি যদি আমি বলি ORTHOGRAPHY, কি হলো? অর্থোগ্রাফি। কি বললাম? অর্থোগ্রাফি মিন্স বর্ণ প্রকরণ। কি প্রকরণ? বর্ণ প্রকরণ। নাম্বার 2 ইটিমোলজি, ETYMOLOGY, ইটিমোলজি পদ প্রকরণ। নাম্বার সি SYNTAX, সিনট্যাক্স বাক্য প্রকরণ। নাম্বার ডি PUNCTUATION, পাংচুয়েশন বিরাম বা জ্যোতি চিহ্ন। কি চিহ্ন? বিরাম বা জ্যোতি চিহ্ন প্রকরণ। নাম্বার 5 PRO
SODY, প্রসোডি, অলঙ্কার বা ছন্দ প্রকরণ। তাহলে অবশ্যই আমাদের বানানগুলো ঠিক রাখতে হবে, প্রোনাউন্সিয়েশনগুলো ঠিক রাখতে হবে। তাহলে একটি গ্রামারের মধ্যে এই 5 ধরনেরই আলোচনা হয়ে থাকে, আর এই 5 প্রকার নিয়েই কিন্তু আমাদের পুরো একটি গ্রামার বই। এই গ্রামারের মধ্যে এই 5 প্রকারেরই রয়েছে, তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবা। দেখো, প্রথমেই আমরা জেনেছি যে লেটার, এর মধ্যে কিন্তু বর্ণ রয়েছে। এই লেটারের মধ্যে আমাদের আলফাবেট রয়েছে, ভাওয়েল, কনসোনেন্ট রয়েছে, আছে না নাই? কি ওয়ার্ড রয়েছে, সিলেবল রয়েছে, দেন ইটিমোলজি, পদ প্রকরণ। আমরা জেনেছি পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে আমাদের সাফিক্স, প্রিফিক্স, বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রামারের সাথে সম্পৃক্ত আলোচনাগুলো হয়ে থাকে। সিনটেক্স, বাক্য, আমরা বাক্যের প্রকারভেদ আমরা জেনে থাকি। কেমন জেনে থাকি? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে ডিগ্রির চেঞ্জিং আমরা জেনে থাকি, তারপর কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অনেক কিছু আমাদের আলোচনার মধ্যে থেকে যায়। সেগুলো পাংচুয়েশন, বিরাম বা জ্যোতি চিহ্ন, কোথায় ফুল স্টপ, কোথায় হাইফেন, কোথায় ড্যাশ, কোথায় প্রশ্নবোধক অর্থাৎ ইন্ট্রোগেটিভ সাইন আমরা ইউজ করি, আমরা গ্রামারের মধ্যে পেয়ে থাকি। দেন প্রোসোডি, অলঙ্কার বা ছন্দ প্রকরণ। অলঙ্কার কি বলা হয়েছে? এই যে আমরা মনে হয় পড়েছি রচনার শিল্পগুণ একটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সেখানে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যে অলঙ্কার এবং ছন্দের কেমন গুরুত্ব রয়েছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রোসোডি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রোসোডি। আমরা যেরকম মানুষ কি করে, একটা মহিলা মানুষ যখন অলঙ্কার পড়লে তাকে কি অনেক বেশি সুন্দর দেখায় না? দেখায় না? না। অনুরূপ এই পড়াশোনার মধ্যেও আমরা কি দেখতে পাই? আমাদের বাক্যের শ্রুতি মধুরতা, বাক্যের প্রাঞ্জলতা রক্ষা করার জন্য আমরা প্রোসোডি ব্যবহার করে থাকি। তাহলে আমরা বলতে পারি কি, গ্রামারের যে অংশে বর্ণ সম্পর্কে বিশদ আলোচনা করা হবে তাকে বলা হবে অর্থোগ্রাফি। কি বলবো? অর্থোগ্রাফি। গ্রামারের যে অংশে পদ সম্পর্কে, দ্যাটস মিন পার্টস অফ স্পিচ সম্পর্কে বিশদ আলোচনা করা হবে তাকে বলা হবে ইটিমোলজি। বাক্য সম্পর্কে যখন বিশদ আলোচনা করা হবে তখন বলা হবে সিনটেক্স। যখন বিরাম বা জ্যোতি চিহ্নের সঠিক ব্যবহার সম্পর্কে বিশদ আলোচনা করা হবে তাকে বলা হবে পাংচুয়েশন। দেন অলঙ্কার বা ছন্দ, এই যে পাপ পাউডার, বিলেট ডগস নামে ইংরেজি লিটারেচারে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কি সমুধুর, মিল রেখে, কপোতাক্ষ নদ, তোমরা হয়তো মনে হয় নাম শুনেছ, মাইকেল মধুসূদন দত্ত। এখানে কিন্তু এই প্রোসোডি বা অলঙ্কারের অনেক ব্যবহার রয়েছে। যেমন 2-1টি লাইন না বললেই নয়। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লগ নিশার স্বপনে, শনে মায়া যন্ত্রধ্বনি তব কোলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। হয়তো তোমরা এই লাইনগুলো দেখো, শুনেই কিন্তু বুঝতে পারতেছ অবশ্যই মনে হয় অলঙ্কার বা ছন্দের ব্যবহার সঠিকভাবে রয়েছে। তাহলে আমরা এই অংশটা ছেড়ে গিয়েছিলাম গতদিন, তোমরা হয়তো মনে হয় বুঝতে পেরেছ। তাহলে এই 5টি নিয়ে আমাদের বিশদ কিন্তু একটা গ্রামার বুক। তোমরা মনোযোগী হবে সুন্দরভাবে। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো গতদিনে আমাদের মনে হয় সিলেবল আমি আলোচনা করেছিলাম। এখন আমি তোমাদের ওই সিলেবলের মধ্যে ইনক্লুড হতে চাচ্ছি। সিলেবলের মধ্যে তার মধ্যেও আমরা আরেকটি জিনিস ছেড়ে চলে গিয়েছিলাম, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল, সেমি মানে হলো মতো, আর ভাওয়েল মানে তো জানো স্বরবর্ণ। ভাওয়েল মিন্স স্বরবর্ণ। কার মতো উচ্চারণ হবে? ভাওয়েলের মতো। যেমন ডাব্লিউ এবং ওয়াই, এই 2টি লেটারকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। ডাব্লিউ ইউ, ওয়াই ও এবং আই, দেখো কার মতো হলো? ভাওয়েলের মতো হলো না? না। তাহলে এটাকে আমরা সঠিকভাবে বলতে পারি কি, এটা হলো সেমি ভাওয়েল। তাহলে যে লেটারগুলো কার মতো উচ্চারণ হবে? ভাওয়েলের মতো উচ্চারণ হবে, তাহলে তাকে বলা হবে কি? সেমি ভাওয়েল। কি ভাওয়েল? সেমি ভাওয়েল। তাহলে আমরা এখান থেকে পেলাম কি
ভাওয়েল কনসোনেন্ট, তার সাথে আমরা পেলাম কি সেমি ভাওয়েল, সেমি ভাওয়েল। দেন আমি এখন আলোচনায় চলে যাচ্ছি তোমাদের কি সিলেবল, SYLLABLE, সিলেবল মিন্স শব্দাংশ। কি বলেছি আমি? শব্দাংশ। সিলেবল মিন্স শব্দাংশ। আমি মনে হয় বলেছি 4 প্রকার: মনোসিলেবল, নাম্বার 2 ডাইসিলেবল, নাম্বার 3 TRI ট্রাইসিলেবল, নাম্বার 4 POLY পলিসিলেবল। যদি তোমরা আমার লেখাগুলো না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই আমি নেক্সট ক্লাসে সেগুলো সুন্দর করার চেষ্টা করব। মনো মিন্স 1 বার, ডাই মিন্স 2 বার, কয়বার? ট্রাই মিন্স 3 বার, আর পলি মিন্স 3-এর অধিক। কিসের অধিক? 3-এর অধিক। তাহলে ওয়ার্ডের যতটুকু অংশ ভাওয়েলের সাহায্য নিয়ে একবারে, কয়বারে? 1 বার উচ্চারণ হবে তাকে বলা হবে কি? মনোসিলেবল। ওয়ার্ডের যতটুকু অংশ ভাওয়েলের সাহায্য নিয়ে, কার সাহায্য নিয়ে বলা হচ্ছে? তাহলে অবশ্যই ভাওয়েলের সাহায্য নিবে। যেমন ম্যান, MAN, দেখো তো এখানে ভাওয়েল রয়েছে না? না। ডাইসিলেবল 2 বার উচ্চারণ হচ্ছে, FATHER, ফাদার। এটাকে যদি এরকম করি ফাদার, THER, দেখো তো ভাওয়েল সাহায্য নিয়েছে না? না নিয়েছে। ট্রাইসিলেবল ওয়ার্ডের যতটুকু অংশ কার সাহায্য নিবে? কার সাহায্য নিবে? ভাওয়েলের। কার সাহায্য? ভাওয়েল। যেমন UMBRELLA, আম, BRE ব্রে, LLA লা। দেখো 3টা পার্ট হয়েছে, তাহলে 3 বারেই আমরা উচ্চারণ করতেছি। এটাকে আমরা সহজভাবে বলতেছি কি বলতেছি আমরা? আমব্রেলা। UMBRELLA, আমব্রেলা, আমব্রেলা। আমি গতদিনেই বলছি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সিলেবল, অর্থাৎ ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে সঠিকভাবে উচ্চারণের জন্যই আমাদের সিলেবলের গুরুত্ব অপরিসীম বা অবশ্যই অপরিহার্য আমরা বলতে পারি। তাহলে আমরা জেনে গেলাম মনো 1 বার, ডাই 2 বার, ট্রাই হলো 3 বার। কার সাহায্য নিবে? ভাওয়েলের সাহায্য নিবে। দেন পলিসিলেবল 3-এর অধিক বার। যেমন আমরা যদি, আমি গতদিন একটা ওয়ার্ড মনে হয় লিখেছিলাম, ইনহেবিটেশন, ইনহেবিটেশন। দেখো 3-এর অধিক বলেছি, 4, 5, 6, 10 হতে পারে। কি বুঝতে পেরেছো? তাহলেই তাকে আমরা বলবো পলিসিলেবল। ইনহেবিটেশন। অনেক সময় আমরা এই ওয়ার্ডগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, তাই ভেঙে ভেঙে উচ্চারণের সুবিধার জন্য আমাদের সিলেবল অপরিহার্য একটি গ্রামারের অংশ। আমি গতদিন তোমাদের বলেছি লেটারের সাথে সম্পৃক্ত হলো ওয়ার্ড। এখন আমরা ওয়ার্ডের সাথে সম্পৃক্ত বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদিও প্রাইমারি ডিসকাশন, তবুও শিক্ষা জীবনে তোমাদের এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, অবশ্যই কাজে লাগবে। আমি প্রথম দিন বলেছিলাম লেটার, তারপরে আমি বলেছি ওয়ার্ড। আজকে আমরা আলোচনা যেটি করব সেটি হলো কি? সেন্টেন্স। একটি লেটার, একটি ওয়ার্ড, লেটার 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 লেটার, লেটারগুলো একত্রে মিলে হয়েছে ওয়ার্ড। এ বুক, এটি একটি আমরা বলতে পারি সেন্টেন্স। কি বলতে পারি? সেন্টেন্স। তোমরা কি বুঝতে পেরেছো? আমার মনে হয় সঠিকভাবে বুঝতে পারতেছ না। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সুন্দর করে জানানোর চেষ্টা করবে।
তাহলে আমরা যদি বলে থাকি যে লেটারের উৎস কোথা থেকে, সাইন বা সিম্বল থেকে। কোথা থেকে? সাইন বা সিম্বল থেকে, সাংকেতিক চিহ্ন থেকে। যদি বলা হয় ওয়ার্ডের উৎপত্তি কোথা থেকে, লেটার থেকে। সেন্টেন্সের উৎপত্তি কোথা থেকে, ওয়ার্ড থেকে। তাহলে দেখো লেটারের সাথে সম্পৃক্ত হলো ওয়ার্ড, ওয়ার্ডের সাথে সম্পৃক্ত হলো সেন্টেন্স। তোমাদের এই বিষয়টি বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। এর আগে আমরা বলেছি ওয়ার্ড কি বলেছি, দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসিয়া সম্পূর্ণরূপে, দুই বা ততোধিক লেটার পাশাপাশি বসিয়া সম্পূর্ণরূপে একটি মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলা হবে ওয়ার্ড। আর এই একই সংজ্ঞা দুই বা ততোধিক ওয়ার্ড, এখন কি বলা হচ্ছে, দুই বা ততোধিক ওয়ার্ড। হি রিডস এ বুক। দেখো দুই বা ততোধিক এক একটি, এগুলো কিন্তু ওয়ার্ড, এগুলো কিন্তু এক একটি ওয়ার্ড। তাহলে দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণরূপে একটি মনের ভাব প্রকাশ করলে তখন তাকে বলা হবে কি, সেন্টেন্স। কি বলা হবে? সেন্টেন্স মিন্স বাক্য। সেন্টেন্স মিন্স বাক্য। এটা কি বুঝতে পেরেছ? তাহলে যদি বলা হয় হোয়াট ইজ দ্য সোর্স অফ ওয়ার্ড, আনসার হোয়াট ইজ দ্য আনসার, লেটার। হোয়াট ইজ দ্য সোর্স অফ সেন্টেন্স, ওয়ার্ড। তোমরা কি বুঝতে পেরেছ? এই ওয়ার্ড আমাদের এর পার্ট রয়েছে দুইটি। হাউ মেনি পার্টস অফ ওয়ার্ড? দুইটি। একটি কি সাবজেক্ট, একটি কি সাবজেক্ট, আরেকটি কি প্রেডিকেট। সাবজেক্টকে বলা হয় উদ্দেশ্য, কি বলা হবে, উদ্দেশ্য। প্রেডিকেটকে বলা হয় বিধেয়, কি বলা হবে, বিধেয়। একটি সেন্টেন্সের মধ্যে হি রিডস এ বুক, একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হবে, একটি সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে, সরি কি বললাম, একটি সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাকে বলা হবে সাবজেক্ট। আর একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হবে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে বই পড়ে, এটাকে বলা হচ্ছে প্রেডিকেট। আর একটি সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে, কার সম্পর্কে বলা হচ্ছে, কে বই পড়ে, কে বা কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হবে সাবজেক্ট। তোমরা কি এই বিষয়টি বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাকে বলা হবে সাবজেক্ট। আর একটি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে তাকে বলা হবে প্রেডিকেট। আমরা সেন্টেন্স জানলাম, সেন্টেন্সের প্রকারভেদ জানলাম। এরপর আমরা যেতে পারি কি, যে অর্থের পার্থক্য অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যাবে, আর গঠন অনুযায়ী সেন্টেন্সকে ভাগ করা যাবে কত ভাগে? আমাদের 3 ভাগে। কি কিসের ভিত্তিতে 5 ভাগে? অর্থের পার্থক্য অনুযায়ী, বাই দ্য মিনিং, বাই দ্য মিনিং অফ দ্য sentence. There are 5 types. One is assertive, one is assertive, 2 is imperative, number 3 is interrogative, interrogative, number 4 optative, optative, number 5 এক্সক্লামেটরি। কি বললাম? এক্সক্লামেটরি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা যখন মনের ভাব প্রকাশ করে থাকি তখন আমরা আমাদের মনের ভাবকে সম্ভবত 4 ভাগে প্রকাশ করে থাকি। হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক না বোধক। এই 4 টাইপটা আমরা এর মধ্যেই পাবো। অ্যাসার্টিভ হলো বর্ণনামূলক, ইম্পারেটিভ আদেশ অনুরোধ, ইন্ট্রোগেটিভ প্রশ্নবোধক, অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনামূলক, এক্সক্লামেটরি বিস্ময়সূচক। এই বিষয়ে এবং গঠন অনুযায়ী যে আমাদের 3 প্রকার, কি বললাম? সিম্পল, কমপ্লেক্স এবং নাম্বার সি কম্পাউন্ড। গঠন অনুযায়ী আমরা এই বিষয়টিকে
লক্ষ্য রাখে চেষ্টা করব। আগামী ক্লাসে আমি এটা নিয়ে বিশদ আলোচনা করব তোমাদের মধ্যে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। গুড বাই।